দর্শক স্বাগত প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। এবারে পুরো খবর। প্রবাসে দিন দিন বাড়ছে সফল বাংলাদেশি ব্যবসায়ীর সংখ্যা। তাদের অধিকাংশই রেস্টুরেন্ট ব্যবসায় বিনিয়োগ করছেন। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সততা আর শ্রম দিয়ে সৌদি আরবে মরুর বুকে গড়ে তুলেছেন ছোট বড় রেস্তোরাঁ। সেখানে অনেক বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। সৌদি আরব থেকে মোহাম্মদ ফিরোজের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বিদেশে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব। তথ্য বলছে বর্তমানে সৌদি আরবে বৈধ অবৈধ মেলে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কাজ করছেন। তাদের অনেকে সফল ব্যবসায়ী হিসেবেও সুনাম কুড়িয়েছেন। তবে কয়েক বছর আগেও সৌদি আরবে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুযোগ পেতেন না ভিনদেশিরা। বাধ্য হয়ে স্থানীয়দের নামে তাদের ব্যবসা করতে হতো। তবে ২০২১ সালে বিদেশি নাগরিকদের বিনিয়োগের পথ খুলে দেয় সৌদি সরকার। এরপর থেকেই দেশটির রেস্টুরেন্ট খাতে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা। এই তালিকায় জায়গা করে নেয় বাংলাদেশিরাও। তেমনি দুজন ব্যবসায়ী জেদ্দা প্রবাসী মোহাম্মদ নূর হোসেন ও মহিউদ্দিন দীর্ঘ ৩০ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সততা আর শ্রম দিয়ে জেদ্দায় গড়ে তুলেছেন একটি বড় রেস্তোরাঁ। ৩০ বছর যাবত এই হোটেল ব্যবসা করতেছি। এটা ৩০ বছর পূর্তি উপলক্ষে আমরা নতুন ভাবে ডেকোর করে আবার এখন নতুন আবার শুরু করছি। খানার মানটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা চালাইতেছি। আমরা প্রবাসীর মাটিতে দেশীয় খাবারের স্বাদ আর ভিন দেশিদের বাংলাদেশি খাবারকে পরিচিত করিয়ে দেয় তাদের মূল লক্ষ্য বলে জানান তারা। তাদের ঐকান্তিক প্রচেষ্টায় সৌদি আরবে আমাদের যারা প্রবাসী ব্যবসায়ী ভাইরা আছেন, আমি আসলে সকলকেই অনুরোধ জানাবো যে আমাদের প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। আমরা যেন আমাদের ব্যবসায়িক প্রসারকে আরো সুদৃঢ় করি এবং সামনের দিকে এগিয়ে যাই, যাতে আমরা গর্ব করে বলতে পারি প্রবাসের মাটিতে যে আমরা বাংলাদেশি। তাদের এই উদ্যোগে খুশি জেদ্দায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। এই প্রবাসে যারা কাজ করছেন রেমিডেন্স আয়ের মধ্যে দিয়ে আজকে বাংলাদেশের রেমিডেন্স শক্তিশালী অবস্থায় আছে। তো সেই সুবাদে বলছি, প্রবাসীদের মূল্যায়ন করেন, আপনারা মূল্যায়িত হন। ৩০ বছর পূর্তি উপলক্ষে তারা নতুন ভাবে রেনোভেশন করলো। তাদের খাবার খুবই মজা। চিংড়ি মাছ, রূপচাঁদা, দেশীয় স্বাদ পেলাম, খুবই ভালো লাগলো। প্রবাসীর মাটিতে বাংলাদেশি ব্যবসায়ীদের এমন সাফল্য রেমিটেন্স প্রবাহ বাড়ার বার্তা বলে মনে করছেন প্রবাসীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি প্রবাসী বাংলাদেশিরা যাতে সহজে ও কম খরচে রেমিটেন্স পাঠাতে পারেন সে বিষয়ে সৌদি সরকারের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্যদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী দেশের শেয়ার বাজারে সৌদি ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। মঙ্গলবার ঢাকায় শুরু হওয়া সৌদি বাংলাদেশ বাণিজ্য সামিটে অংশ নিয়ে এসব কথা বলেন তারা। মধ্যপ্রাচ্যের খনিজ এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ধনী রাষ্ট্র সৌদি আরব বাংলাদেশের প্রবাসী আয়ের বৃহৎ উৎস দেশটি, যেখানে কাজ করে প্রায় ২০ লাখ বাংলাদেশি। মঙ্গলবার আরব বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, বিদ্যমান কিছু বাধা দূর করতে পারলে বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক সৌদি আরবে যেতে পারবে। আছে বাংলাদেশে দেশটির বিনিয়োগের ব্যাপক সম্ভাবনাও। South Asia, in India in particular, quite a large number, but not yet in Bangladesh. So my humble suggestion would be that let the Saudi Investment Fund, Saudi Private Sector Fund and others come to Bangladesh as well. It should not be limited to, of course I imagine that in South Asia, India has the big conglomerates, hugely large corporate sector. এ সময় বিএনপি নেতা আমির খুসরু মাহমুদ চৌধুরী সৌদি যেতে ইচ্ছুক বাংলাদেশিদের দক্ষ করতে সৌদি সরকারের সহায়তা চেয়েছেন। Saudi Arabia has the largest amount of workers working out of Bangladesh. Thank you very much for hosting our people, and there I have to come in a little bit on the technology side and skill side. A lot of them are unskilled. So here we got to have some cooperation. How to skill them or reskill them or upskill them as per the need of each workers working there and the workers going to go in the future. প্রথমবারের মতো আয়োজিত সৌদি বাংলাদেশ বাণিজ্য সম্মেলনে বাংলাদেশের ২৪টি ও সৌদি আরবের একটি প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করেছে। The emerging economy in the capital market. মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দর্শক, ভয়ঙ্কর হয়ে উঠেছে নাফ নদী। মাছ ধরতে নামলেই হতে হচ্ছে অপহরণের শিকার। এমন পরিস্থিতি তৈরি করেছে মিয়ানমারের আরাকান আর্মি। তথ্য বলছে গেল ৯ মাসে এই নদী থেকে অপহৃত হয়েছেন ২২৮ জন জেলে।
তাদের মধ্যে এখনও ফেরেননি 104 জন। বিস্তারিত নাইমাল জিকুর প্রতিবেদনে। নাফ নদী, যার সৌন্দর্য মুগ্ধ করে ভ্রমণ পিপাসুদের, সেই নদী আজ জেলেদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যার নেপথ্যে রয়েছে মিয়ানমারের আরাকান আর্মি। মাছ ধরতে নদীতে নামলেই জেলেদের হতে হচ্ছে অপহরণের শিকার। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত, অর্থাৎ এই 9 মাসে নাফ নদী থেকে 228 জন জেলেকে অপহরণ করে নিয়ে গেছে আরাকান আর্মি, যাদের মধ্য থেকে এখন পর্যন্ত 124 জন ঘরে ফিরলেও এখনো ঘরে ফেরা হয়নি 104 জনের। রাবেয়া খাতুন, তার স্বামী রশিদ আহমদ ও দেবর নুরুল আলম গত 26 আগস্ট তাদের ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। এরপর থেকেই নিখোঁজ তারা। সাহায্য হতো না, তার কোনো কিছু না, কোনো বিষয় দিন করে মানুষ কতদিন নাই। সকালে 9টার দিকে ফেরার সময় আরাকান আর্মি তাদেরকে ধরে নিয়ে যায়। এরা কি বেঁচে আছে নাকি মরে গেছে কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। রাবেয়ার মতো শাহপরীর দ্বীপে স্বজন নিখোঁজ 104টি পরিবারের। সবার অপেক্ষা একদিন ঘরে ফিরবে তাদের প্রিয় মানুষটি। দ্বীপে মিলিতে 2 জন ছাড়া কেউ আর কোনো উপার্জনকারী নাই। আমাদের পরিবার এখন খাওয়া দাওয়া নাই, সুখে ঘুম নাই। বাগিনা আছে 1 জন, বাহিনী জামাই আছে 1 জন, আমার ছেলে 1 জন, 5 জন। এখনো কেউ ফেরত আসে না, কেউ ফেরত আসে না, কোনো খোঁজ খবর পাইনি। আরাকান আর্মির সাথে আনুষ্ঠানিক বৈঠক সম্ভব না হওয়ায় আটক জেলেদের দেশে ফিরিয়ে আনতে ভিন্ন কৌশলে কাজ করছে বিজিবি। আমরা বেশ কিছু ইনসিডেন্টে দেখেছি যে অপহরণের বিষয়টা আসলে বাস্তবিক অর্থে স্বপ্রণোদিত। একটা দীর্ঘ সময় মিয়ানমারের থেকে বেশ কিছু ধরনের বেআইনি বা অপরাধমূলক কার্যক্রম পরিচালনার্থেই এই অপহরণের বিষয়টা সামনে এনে সেখানে থেকে যাওয়ার একটা প্রবণতা আছে। তো ওই জায়গাটাও খতিয়ে দেখার একটা বিষয় আছে। আমরা চেষ্টা করছি সবগুলো আঙ্গিক বা দৃষ্টিভঙ্গিক যাচাই শেষে যত দ্রুত সম্ভব তাদেরকে ফেরত নিয়ে আসে। তবে মিয়ানমার সীমান্তে স্বীকৃত কোনো বাহিনী না থাকা ও সেখানে আন্তঃকন্দলের কারণে জেলেদের সতর্কতার সাথে সমুদ্রে যাওয়ার পরামর্শ বিজিবির। নাইম আল চিকো, শাহপরীর দ্বীপ, টেকনাফ, কক্সবাজার। 43তম ইউনেস্কোর সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। মঙ্গলবার পরিষদের 222তম অধিবেশনে অনুষ্ঠিত ভোটে তাকে নির্বাচিত করেছে প্যারিস ভিত্তিক জাতিসংঘ সংস্থার নির্বাহী পর্ষদ। ইউনেস্কোতে বাংলাদেশের 53 বছরের সদস্য পদের ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশি যিনি এই মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হলেন। এই পদের জন্য বাংলাদেশ, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র প্রতিদ্বন্দ্বিতা করে। তবে গত সেপ্টেম্বরে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিল দক্ষিণ কোরিয়া ও ভারত। রাষ্ট্রদূত তালহা অক্টোবরের শেষের দিকে উজবেকিস্তানের সমরকন্দে অনুষ্ঠেয় সাধারণ পরিষদের 43তম সভায় রোমানিয়ার রাষ্ট্রদূত সিমোনা মিরেলা মিকুলেস্কুর স্থলাভিষিক্ত হবেন। দর্শক, এই বিষয়ে আরও খবরাখবর জানাতে ফ্রান্স থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস করিম আখুনজি। আখুনজি, প্রথম বাংলাদেশি হিসেবে ইউনেস্কোতে দেশের 53 বছরের সদস্য পদের ইতিহাসে শীর্ষ এই পদের জন্য নির্বাচিত হয়েছেন রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। ইউনেস্কোতে বাংলাদেশের এই কূটনীতিকের এমন সাফল্যের কারণ কি বলে মনে করেন? ধন্যবাদ। যেমনটি বলছিলেন, 53 বছরের সদস্য পদের ইতিহাসে এই প্রথমবার বাংলাদেশের রাষ্ট্রদূত নির্বাচিত হয়েছেন জাপানকে হারিয়ে। এটি আসলে আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি আনন্দের খবর। আজকে দুপুরে এই খবরটি ছড়িয়ে পড়ে সংবাদ কর্মীদের মধ্যে প্রথমে জানাজানি হয়। পরবর্তীতে প্রবাসীরাও এটা ফেসবুক গণমাধ্যমের মাধ্যমে জেনে যায়। অনেক প্রবাসীদের সাথে আমার এই বিষয়ে আলাপ হয়েছে, অনেক গণমাধ্যম কর্মীদের সাথেও আলাপ হয়েছে। মূলত খন্দকার তালহা 2021 সালে ফ্রান্স, আইভরি কোস্ট এবং মোনাকোর রাষ্ট্রদূত হিসাবে এখানে নিযুক্ত হন। তারপরেই ইউনেস্কোতে স্থায়ী সদস্য হিসাবে, স্থায়ী প্রতিনিধি হিসাবে তিনি অনেক কূটনৈতিক সাফল্য অর্জন করেছেন। এর মধ্যে অন্যতম একটি যে বাংলাদেশের ঢাকার রিকশাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি প্রদান, এটা সবাই জানে। তো এর পিছনে আরেকটি কারণ রয়েছে যতটুকু মনে হয়, এবং আমরা যে মনে করি যারা সংবাদকর্মীরাও আমরা দেখেছি, আমরা আমাদের সাথে ওনাদের বিশেষ করে বাংলাদেশ দূতাবাসের কমিউনিকেশনটা একটু ভালো। সেই ক্ষেত্রে খন্দকার তালহা তিনি মূলত
সবার সাথে একটু সজ্জন ব্যক্তি উনি। পাশাপাশি প্রবাসীদের সাথে আলাপ হয়েছে। প্রবাসীরা মনে করে যে আসলে এই কূটনৈতিক সাফল্যের অন্যতম মূল কারণ হলো বাংলাদেশের বর্তমানের যে সারা বিশ্বে একটি ইতিবাচক একটি আহ, অবস্থান। বিশেষ করে বর্তমান সরকার প্রধান ডক্টর ইউনূসের যে সুনাম সারা বিশ্বে, এই এই দায়িত্বে আছে বাংলাদেশ সরকারের প্রধান হিসাবে। উনার সুনামটা মূলত এই কূটনৈতিক সাফল্যের একটি অন্যতম কারণ হিসেবে আমাদের কয়েকজন গণমাধ্যম কর্মীও পাশাপাশি অনেক প্রবাসীরাও এই কথাটা বলেছেন যে বাংলাদেশের বর্তমান আগের যে বাংলাদেশের যে অবস্থানটা সেটা এখন নাই। বর্তমান অবস্থাটা বাংলাদেশে অনেক উজ্জ্বল একটা অবস্থান সারা বিশ্বে। সেই কারণেই মূলত কূটনৈতিক সাফল্যের এটা একটি কূটনৈতিক একটা বিষয় এবং কূটনৈতিক সাফল্য এটা এসেছে এবং নির্বাচনে জয়ের অন্যতম একটি কারণ বলে মনে করেন প্রবাসীরা এবং গণমাধ্যম কর্মীরা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে তিনি মূলত বেশি আমরা খুব ইউনেস্কোতে মূলত ওনার কর্মকাণ্ডগুলো যে এর আগে যে বিশেষ করে বাংলাদেশ বিষয়ে অনেক অনুষ্ঠানে অনেক সফলভাবে উনি আয়োজন করেছেন এবং আন্তর্জাতিকভাবে উনি অনেক পরিচিত হয়ে গেছেন। মূলত ওনার এই পরিচিতি এবং আমাদের বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মূলত এটাই আসলে এই নির্বাচনের একটি অন্যতম কারণ। ফেরদৌস আখুনজি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। চতুর্থ দফার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বসেছে বাংলাদেশ ও তুরস্ক। 2 দিনের সফরে সোমবার ঢাকায় এসেছেন তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। মঙ্গলবার সকাল 11টায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও তুরস্কের মধ্যে চতুর্থ ফরেন অফিস কনসালটেশন শুরু হয়েছে। এতে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি দেশটির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের সামগ্রিক সম্পর্কের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় ব্যবসা বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতা প্রাধান্য পায়। 5 বছর পর 2 দেশের সচিবরা বৈঠকে বসেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বেরিস একিঞ্চি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য ও প্রযুক্তি খাতে সহযোগিতা জোরদার এবং নতুন অংশীদারিত্বের সম্ভাবনা অনুসন্ধান নিয়ে আলোচনা হয়। এ সময় বেরিস একিঞ্চি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেন প্রধান উপদেষ্টার কাছে। প্রধান উপদেষ্টাকে পারস্পরিক সুবিধাজনক সময়ে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান তিনি। 2 দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ 2 দেশের সম্পর্ককে আগের যে কোনো সময়ের চেয়ে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চায়। যাত্রা শুরু করল সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, অর্থনৈতিক ও বিনিয়োগ সম্পর্ক জোরদারের লক্ষ্যে সৌদি আরব বাংলাদেশ বিজনেস সামিটের মাধ্যমে জমকালো উদ্বোধন করা হয়। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে 3 দিন ব্যাপী সামিটের সমাপনী দিনে 2 দেশের ব্যবসায়ী নেতা, অর্থনীতিবিদ, নীতি নির্ধারক এবং খাতভিত্তিক বিশেষজ্ঞরা অংশ নেন। 20 সদস্যের একটি সৌদি ব্যবসায়ী ও প্রতিনিধি দল এই আয়োজনে অংশ নেয়। অনুষ্ঠানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, সৌদি বাংলাদেশ সম্পর্ক শুধু জনশক্তির মধ্যে সীমাবদ্ধ না রেখে 2 দেশের বাণিজ্যের পরিধি বাড়াতে হবে। বিদ্যুৎ, জ্বালানি, বিমানবন্দর ও অন্যান্য বড় অবকাঠামো নির্মাণে দেশটি বিনিয়োগ করতে পারে। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই চেম্বার নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। It's a privilege to join you at this important inauguration of the Saudi Arabia Bangladesh Chamber of Commerce and Industry. I'm confident this chamber will be a catalyst to promote trade and investment as well as a bridge for friendship between our two brotherly nations. Bangladesh and Saudi Arabia share a long history of brotherly relations. Our bond is rooted in faith, mutual respect and cooperation. Today, more than 3 million Bangladeshis are contributing in both economies with their hard work and dedication in the kingdom. By 2030, we hope this number will reach 5 million. I am confident that in future, you will be able to send more skilled manpower to support Saudi Arabia's Vision 2030, while also benefiting countless families in Bangladesh. বিপুল উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের 2য় বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বই প্রতীক নিয়ে জয়লাভ করেছে শামীম আহমেদের নেতৃত্বাধীন প্যানেল। এই প্যানেলের জাহাঙ্গীর আলম ভাইস প্রেসিডেন্ট, মনসুর আহমদ শাওন সাধারণ সম্পাদক ও সালেহ আহমদ ট্রেজারার পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। বোর্ড অব ট্রাস্টের 17 জনের মধ্যে
14 জন ভোটে নির্বাচিত হন। নির্বাচনের শাপলা প্রতীক নিয়ে আরেকটি প্যানেল নির্বাচনে অংশগ্রহণ করে। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন KM আবু তাহের চৌধুরী ও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন ব্যারিস্টার আবুল কালাম ও আবুল কালাম আজাদ ছোটন। নির্বাচনে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে ট্রাস্টিরা এসে সরাসরি ভোট দেন। বিএনপি আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার পেছনে প্রবাসীদের অবদান অসামান্য। জেদ্দায় এক মত বিনিময় সভায় এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান। চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, ক্ষমতায় আসলে প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বিএনপি। মফিজুল আলম মফিজের সভাপতিত্বে মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সৌদি আরব পশ্চিমাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন মীর মনিরুজ্জামান তপন, জহিরুল ইসলাম হিরু, মঈন চৌধুরী, গিয়াসউদ্দিন, আসাবউদ্দিন, রফিকুল হক চৌধুরী সহ আরও অনেকে। কানাডার অন্টারিওর মিসিসাগা শহরে সেলিব্রেশন স্কোয়ার ও সিটি হলে অনুষ্ঠিত হল কানাডা সাহিত্য উৎসব। মূলধারার সাহিত্যিকদের সাথে 3 দিন ব্যাপী এই সাহিত্য আয়োজনে অংশ নেন অন্যান্য ভাষা সাহিত্যিকরাও। এই আয়োজনে যুক্ত হন সৈয়দ ইকবাল, আকবর হোসেন, সুধীর সাহা, সুব্রত কুমার দাস, রুমানা চৌধুরী সহ অন্টারিও প্রদেশের নন্দিত 17 জন বাঙালি লেখক ও শিল্পী। 4টি পর্বে এতে অংশ নেন বাঙালি কবি লেখকরা। শেষে রবীন্দ্রনাথের গান দিয়ে বাঙালিদের পর্বটি শেষ হয়, যা মুগ্ধ করে সবাইকে। জনগণের ভোটে ক্ষমতায় গেলে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ সহ রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সমাবেশে এই ঘোষণা দেন তিনি। বিএনপি সরকার গঠন করলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর পাশাপাশি শিক্ষা খাত সংস্কারে কমিশন গঠন করা হবে বলেও জানান তিনি। আসন্ন নির্বাচনে বিএনপির প্রতি আন্তরিক সমর্থন জানাতে শিক্ষক কর্মচারীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই সমাবেশ। সারা দেশের জেলা উপজেলা থেকে আগত হাজার হাজার শিক্ষক কর্মচারী এতে অংশ নেন, যেখানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে নিজেদের নানা বঞ্চনা ও অপ্রাপ্তির কথা তুলে ধরেন শিক্ষক নেতারা। একই সঙ্গে বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকুরি জাতীয়করণের দাবির প্রতি সমর্থন জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি আহ্বান জানান তারা। শিক্ষা ও শিক্ষকের স্বার্থে আমরা কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করি না। শিক্ষক কর্মচারীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে তাদের দাবি পূরণে উদ্যোগ নেবে বিএনপি। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি নির্ভর ও কর্মমুখী শিক্ষা চালু করার উপর জোর দেন তারেক রহমান। দেশের শিক্ষা ব্যবস্থার সংস্কার করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও আমরা গঠন করতে চাই। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকরণে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা যদি না যায়, তাহলে এই কম্পিটিশনের বিশ্বে আমাদের দেশ হিসাবে, জাতি হিসাবে টিকে থাকা অত্যন্ত কঠিন হবে। আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সর্বস্তরের শিক্ষক কর্মচারীদের সমর্থন প্রত্যাশা করেন তারেক রহমান। একটি জাতিকে এগিয়ে নিতে মানসম্মত শিক্ষা ব্যবস্থার কোনো বিকল্প নেই, একথাটি আবারও স্মরণ করিয়ে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ থেকে বললেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে মেরামত করতে সর্বোচ্চ গুরুত্ব দেবে। সেই সঙ্গে শিক্ষক কর্মচারীদের জীবনমান উন্নয়নে আধুনিক পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, মৃত্যু ছাড়া উপদেষ্টাদের কোনো সেফ এক্সিট নেই। পৃথিবীর যে প্রান্তে যাক, বাংলাদেশের মানুষ তাদের ধরবে।
মঙ্গলবার দুপুরে নওগাঁয় এনসিপির জেলা শাখার সমন্বয় সভা শেষে এই কথা বলেন সার্জিস আলম। আরও বলেন, শাপলা প্রতীকে আইনগত কোনো বাধা নেই, তারপরও নির্বাচন কমিশন কারো চাপে পড়ে স্বেচ্ছাচারিতামূলক আচরণ করছে, এটা কখনো মেনে নেওয়া হবে না। উপদেষ্টার মধ্যে আমরা এই আচরণ দেখতে পাচ্ছি যে তারা এখন কোনোভাবে দায় সারা দায়িত্বটা পালন করে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে পারলে হইল, দেশে থাকুক আর দেশের বাইরে থাকুক। এই দায় সারা দায়িত্ব নেয়ার জন্য অভ্যুত্থান পরবর্তী একটা সরকার কাজ করতে পারে না। কোথায় সেফ এক্সিট নিবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান সেখানেই বাংলাদেশের মানুষ আপনাকে ধরবে। দর্শক, এই ছিল নিউজ 24 প্রবাসী সংবাদ। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।